তিন কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি, মোল্লা কলেজে ভাঙচুর লুটপাট, আহত শতাধিক, 8,000 জনের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থীদের সংঘর্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ, এক মঞ্চে 19 ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সংহতি পালনের ঘোষণা। বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। মৎস্য অধিদপ্তরের প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর পক্ষেই সাফাই মহাপরিচালক জিল্লুরের। দুর্নীতির অভিশাপে পুড়ছে বেবিচক, এখনও অভিযুক্তদের দখলে গুরুত্বপূর্ণ চেয়ার, ধীরগতিতে চলছে সংস্কার, দাবি চেয়ারম্যানের। রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পে নকশাতেই খরচ 3.5 কোটি টাকা, রাজনৈতিক বিবেচনায় খরচ বাড়ানোয় 72 কোটি টাকা বরাদ্দ বাতিল। এবং লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে নীতিগতভাবে সম্মত ইসরায়েল, পরামর্শ সভায় সিদ্ধান্ত নেতানিয়াহুর, দাবি সিএনএনের। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি শিকা আজিজ। কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের পূর্ব ঘোষিত মেগা মান্ডে সংঘাতে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি এলাকা। ব্যাপক ভাঙচুর, লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক শিক্ষক শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। মোতায়েন করা হয় 6 প্লাটুন বিজিবি। এদিকে সংঘর্ষের ঘটনায় 8,000 জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। হাসান মাহমুদ, ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে শিউলি রায়ের রিপোর্ট। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এর জেরেই সোমবার পাল্টা হামলা চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুলের শিক্ষার্থীরা। মোল্লা কলেজ ভাঙতে শুরু কথা, মোল্লা কলেজ আমাদের অস্তিত্বের পুরো কালকে আঘাত আনছে। আমার পরীক্ষা ছিল সোহরাওয়ার্দী কলেজে, আমরা কবি নজরুল কলেজের, তো আমাদের কালকে হলে ঢুকিয়া যথেষ্ট সময় ব্যাংক ভাঙা করছে, পুরো কলেজ ভাঙিয়ে দিছে, আমাদের বাইরের উপর আক্রমণ করছে। তো এই প্রতিবাদকে আজকে আমরা যাচ্ছি ওই ডাক্তার মাহবুব মোল্লা কলেজ ভাঙতে। কালকে আমাদের স্টুডেন্টের উপর যখন অত্যাচার হয়েছিল, যখন নির্যাতন চালাইছিল, যখন হামলা করছে, তখন আমাদের প্রশাসন কি কোনো পুলিশ সেনাবাহিনী এনে কোনো প্রোটেক্ট দিতে পারছে? পূর্ব ঘোষিত মেগা মান্ডের কর্মসূচি অনুযায়ী বেলা 12টায় যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় দুই কলেজের শিক্ষার্থীরা। এতে তিন পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় মোল্লা কলেজ। এই সময় লুটপাটেরও ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তিন কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মোল্লা কলেজে শিক্ষক শিক্ষার্থীদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারবার যোগাযোগ করার পরও আশানুরূপ সাড়া মেলেনি। পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং এসবি পর্যন্ত সেনাবাহিনীর সকলের কাছে ইনফরমেশন দেওয়ার পরও জগন্নাথের সামনে, টিএসসির সামনে রোড মার্চ করে এইভাবে একটা প্রতিষ্ঠানে হামলা করা, এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ছাত্রদের যেভাবে পারছে এভাবে মারছে। এলাকার শিশু হইতে বড় হইতে মহিলাদের গায়ে পর্যন্ত এলাকায় হাত তুলছে, যারা এলাকার মানুষ। এই এলাকার মানুষ জানে পাশে যাত্রাবাড়ি থানা, এর পাশে হচ্ছে ডেমরা থানা। এই দুইটা থানা ওভারটেক করে যে আজকে হামলাটা হলো, এটা হচ্ছে আমার এই প্রশাসনের কাছে প্রশ্ন। এক পর্যায়ে যৌথ বাহিনীর উপস্থিতি বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান, হামলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভেতরে প্রবেশ করে আমরা বিভিন্ন কক্ষ, বিভিন্ন ফ্লোরগুলো আমরা দেখেছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। নতুন করে সংঘাত এড়াতে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা বন্ধ করে ঐক্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে 19টি ছাত্র সংগঠন। ঘোষণা দেওয়া হয় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। সোমবার রাতে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জানান 7 দিনের মধ্যে একতা ও সংহতির বার্তা নিয়ে যাওয়া হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন। গেল কয়েকদিন ধরেই সংঘর্ষে জড়াচ্ছে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ সোমবার 3 কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ডেমরা এলাকা। এত কম সময়ের ব্যবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অরাজকতা ঠেকাতে সোমবার রাতে বৈঠকে বসে ছাত্রদল সহ দেশের 19টি ছাত্র সংগঠন। বৈঠক শেষে ঘোষণা আসে দেশব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে, আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে একটা মৌসুম চলছে। সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র, তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরম্যাটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই ধরনের ঘটনা আবারও ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে যাত্রাবাড়ি ড্যামরার মতো ঘটনা ঘটলে আগামীতে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র নস্যাতের চেষ্টা চলছে। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে গণমাধ্যমকেও ফ্যাসিবাদী চরিত্রে রূপান্তর করেছিল। তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দিবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দিবে। তো এই সমস্ত অপকর্ম ঢাকার জন্যই তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার, তারাও বোডাউন করেছে।
যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। বিগত 15 বছর নয় 17 বছর এই দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করেছে। যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানিয়ে দেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে সময় ক্ষেপণ না করে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিতের দাবিও জানান তারেক রহমান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতি নির্বাচন কমিশনের দায়িত্বকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দেশের ক্রান্তি লগ্নে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই, এ নিয়ে দায়বদ্ধ কমিশন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এএমএম নাসরুদ্দিনের নতুন কমিশন। কায়েস রাহাতের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে যথানিয়মে অফিস করলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার। সোমবার সকালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় কর্মকর্তারা। দীর্ঘ সময় ধরে চলে পরিচিতি ও মতবিনিময় সভা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, চ্যালেঞ্জ নয়, এই দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছে নতুন কমিশন। আমরা সমন্বিতভাবে কমিশন মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি এটা একটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। দেশের ক্রান্তি লগ্নে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসি দায়বদ্ধ। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। সভায় কর্মকর্তাদের দায়বদ্ধতা তুলে ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের 1000 কোটি টাকা সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও তার ঘনিষ্ঠদের পকেটে। টাকা নিয়ে কাজ তো করেনি, প্রকল্প পরিচালকের কৈফিয়তের জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেননি তারা। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে এমন লুটপাটের প্রমাণ। অবশ্য হাসিনা সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী ও ঘনিষ্ঠদের পক্ষেই সাফাই গাইছেন মৎস্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক জিল্লুর রহমান। এম এ আজিমের রিপোর্ট। দেশের নির্বাচিত 22টি হ্যাচারিকে এসপিএফ ব্রুড ম্যানেজমেন্ট সেন্টারে রূপান্তর ও পিপিএল আমদানি করতে 23 কোটি 53 লাখ টাকারও বেশি বরাদ্দ দেয় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। বেশিরভাগ হ্যাচারি 50 থেকে 60 লাখ টাকা পেলেও এমকেএ নামের একটি হ্যাচারিকে দেয়া হয় 5.5 কোটি টাকারও বেশি। বরাদ্দের টাকায় 2 বছরে কি করেছে এমকেএ হ্যাচারি জানতে গেলে হ্যাচারিটিতে ঢুকতে দেয়া হয়নি দেশ টিভি টিমকে। তবে দেশ টিভির হাতে আসা প্রকল্প পরিচালকের দেয়া একাধিক নোটিশ বলছে, বরাদ্দের প্রথম কিস্তির 2 কোটি 56 লাখ টাকাই লোপাট করেছে প্রতিষ্ঠানটি। পিপিএল আমদানির কথা থাকলেও করেনি তারা। এ নিয়ে বারবার নোটিশ করলেও জবাব দিচ্ছে না এমকেএ হ্যাচারি। ব্রুড কেনার জন্য যে টাকাটা দেওয়া ছিল সেই টাকাটা আমরা ফেরত দেওয়ার জন্য তাদেরকে আমরা বলেছি। কাগজপত্র ঘেটে দেখা যায়, মহাখালী ডিওএইচএস এলাকায় B175 নম্বর বাড়িতে রয়েছে তাদের প্রধান অফিস। এবার দেশ টিভির গন্তব্য সেখানে। তবে ডিওএইচএস এলাকায় গিয়ে দেখা যায় B175 নম্বর বাড়িটি নির্মাণাধীন। ভুয়া ঠিকানা ব্যবহার করে জালিয়াতি করেছে তারা। জাহিদুল আলম, ওনার অফিস না, ওনার অফিস তাহলে আর ঠিকানায় দেয়া ফোন নম্বরে যোগাযোগ করলে বাসায় ডেকে নেন এমকেএ হ্যাচারির মালিক
মঈনুদ্দিন। সেখানে কথার ছলে সাবেক মন্ত্রী শমা রেজাউল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতনদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানান তিনি। বাসায় ডেকে আমাকে বলে যে মঈন সাহেব আপনি এটা কিভাবে করবেন। বাই দ্য ওয়ে আই ডোন্ট ব্রাইব এনিবডি। সাবেক মন্ত্রী শমা রেজাউলের সাথে তাই না? নিজ মুখে স্বীকারও করেন পিপিএল আমদানির চুক্তি করে 2.5 কোটি টাকা নিলেও তা করা হয়নি। এবং আমি কেপেবল, যখন আমি কেপেবল কেন আমি দেশের মুদ্রা বৈদেশিক মুদ্রা খরচ করে বাইরে থেকে মাছ আনবো? কিন্তু আপনি তো বিদেশ থেকে পোনা আনার জন্য 256 কোটি টাকা নিয়েছেন। শুধু এটা পোনার জন্য না, এটার সাথে অন্যান্য অনেকগুলি ফ্যাসিলিটি ছিল, এটার সাথে পলিকিট ছিল। এ বিষয়ে জানতে এবার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমানের দপ্তরে দেশ টিভি। MKA হ্যাচারি পোনা আমদানি করেনি বলে স্বীকার করলেও আমদানি হয়েছে বলে দাবি করেন মহাপরিচালক। কাজের ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সংশোধন করে পরে এটা বাস্তবায়ন হয়ে গেছে, যখন যেভাবে হওয়া দরকার হয়ে গেছে। সাবেক মৎস্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাফাই গাইছেন মহাপরিচালক জিল্লুর রহমান। MA আজিম, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির অভিশাপ পিছু ছাড়ছে না বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। অভিযুক্ত ব্যক্তিরাই পদোন্নতি পেয়ে দখল করে রাখছে চিফ ইঞ্জিনিয়ার পদটি। একই প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে ছুটিতে পাঠিয়ে গদিতে বসানো হয়েছে আরেক অভিযুক্ত প্রকৌশলী হাবিবুর রহমানকে। যদিও বেবিচক চেয়ারম্যানের দাবি ধাপে ধাপে চলছে সকল সংস্কার। ইশাদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সোফান। যুগের পর যুগ একটি চেয়ার হয়ে উঠেছে দুর্নীতির এপিটোপিট। এ যেন পুরনো বোতলে নতুন মদ। বলছিলাম বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার পদটির কথা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাতে বছরের পর বছর চলছে মেগা দুর্নীতি। একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক চিফ ইঞ্জিনিয়ার শহীদুল আফরোজকে 21 নভেম্বর ছুটিতে পাঠায় বেবিচক। একই পদে পদোন্নতি দেয়া হয় দুর্নীতিতে অভিযুক্ত আরেক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে। অভিযোগ আছে দেশের গুরুত্বপূর্ণ 7টি বিমানবন্দরে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন তিনি। এ সময় ত্রুটিপূর্ণ নকশা প্রণয়ন, ভূমি অধিগ্রহণে টাকা আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের কারণে মুখ থুবড়ে পড়ে এসব প্রকল্প। অভিযোগের বিষয়ে জানতে হাবিবুর রহমানের মুখোমুখি হতে চাইলে বিভিন্ন অজুহাতে দেশ টিভির প্রতিবেদককে এড়িয়ে যান তিনি। তবে বেবিচক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে রয়েছে জিরো টলারেন্স। ধাপে ধাপে সকল পদে সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমরা এখানে আসার পরে বলেছি করাপশন জিরো টলারেন্স, এবং করাপশনে যদি কেউ এনগেজ হয়ে থাকে হি উইল বি পেনালাইজড, হি উইল বি পানিশড, এবং এখানে সিভিল মিশনে থাকতে পারবে না। যেটা পর্যায়ক্রমে আমরা করছি, একবারে করলে পুরো অর্গানাইজেশন যদি একবারে আমি সংস্কার করি তাহলে ডিফিকাল্টিস তৈরি হয়ে যায়। ক্লিয়ার মেসেজ হচ্ছে যে আমাদেরকে করাপশন ফ্রি হতে হবে। সিভিল এভিয়েশনকে একটা অত্যাধুনিক এবং সুন্দর এবং করাপ্ট ফ্রি একটা অর্গানাইজেশনে করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যেতে হবে, যাতে সবাই এটাকে এক্সাম্পল হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে। এর আগেও দুর্নীতিতে অভিযুক্ত সাবেক চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেকের বিষয়ে তদন্ত করছে দুদক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। উত্তরাঞ্চলে জেকে বসছে শীত, বইছে হিমেল হাওয়া। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, শীতের আগমন জনজীবনে কেমন প্রভাব ফেলছে? ইশিকা, আসলে শীতকাল আসার আগেই হেমন্তেই শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে যে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে পারে এবছর। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে মহাসড়কে এবং ফাঁকা স্থানগুলোতে সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা থাকছে, এবং সকালবেলা কিন্তু হেডলাইট চালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতেও দেখেছি। এছাড়া গরম পোশাকও পরিধান করতে শুরু করেছে এই অঞ্চলে
অঞ্চলের মানুষরা, যার কারণে কিন্তু এই দুপুরবেলার দিকে ঠান্ডা কিছুটা কমলেও গরম অনুভূতিও দিচ্ছে বর্তমানকার আবহাওয়া। এ কারণে যে হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা এই অঞ্চলের যে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলমান রয়েছে। এই তাপমাত্রা কিন্তু আগামী সময়ে আরো কমতে পারে, অর্থাৎ শীতকাল শুরুর পূর্বেই যে পরিস্থিতি, এটি কিন্তু আরো অবনতি হতে পারে, অর্থাৎ শীত জেঁকে বসতে পারে শীতকালেই। বর্তমানে সকালবেলা কিন্তু ঘাসের ডগায় যে শিশির জমা হচ্ছে, সময়ের সাথে সাথে এই জমে থাকা শিশিরের সময় কিন্তু দীর্ঘক্ষণ আসলে হচ্ছে। সব মিলিয়ে যদি একটু বলতে চাই যে বর্তমানে লালমনিরহাটে সকালে এবং সন্ধ্যায় হিমেল হাওয়া থাকছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সকালবেলা গাড়িগুলো কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশা কেটে গেলেও আসলে শীত কিন্তু পুরোপুরি আসলে কাটছে না, অর্থাৎ হিমেল হাওয়া কিন্তু পুরোপুরি কাটছে না। সময়ের সাথে সাথে শীতকাল শুরুর পূর্বেও শীত আরো বাড়তে পারে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানতে পেরেছি। আমি আরেকটি তথ্য দিয়ে জানাতে চাই যে এই অঞ্চলে কিন্তু সকালবেলায় কৃষকরা মাঠে নেমে পড়েন তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে। গত কয়েকদিন ধরে কিন্তু এই ঘন কুয়াশা থাকার কারণে সার্বিক যে কার্যাবলী রয়েছে সেটিও মোটামুটি ব্যাঘাত ঘটছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের আগমনী বার্তা এবং বর্তমান সময়ের সর্বশেষ পরিস্থিতি। ঈশিকা। বাদশাহ, অনেক ধন্যবাদ আপনাকে। শীতের আগমন, জনজীবনের প্রভাব নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ সকাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় কিছুটা কমেছিল চোরাচালান, কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে চোরা কারবারিরা। রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ন্ত্রিত সিন্ডিকেট বেড়েছে পাচার। স্থানীয়রা বলছেন প্রশাসনের কঠোর নজরদারি কমাতে পারে চোরাচালান। সীমান্ত এলাকা ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। খবর মিলে কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে গভীর রাতে বিপুল পরিমাণ মালামাল পাচার হবে মিয়ানমারে। এরই খোঁজে নাইক্ষ্যংছড়ি সীমান্তের দোসরি ইউনিয়নের পাহাড়ে অবস্থান নেয় দেশ টিভি টিম। তবে উপস্থিতি টের পেয়ে সেই রাতে আর মালামাল পাচার করেনি চোরাকারবারিরা। কিন্তু রাতের আধারে মিয়ানমার থেকে গরু আসার চিত্র ধরা পড়ে ক্যামেরায়। ভোরের আলো ফুটতেই পাহাড় পেরিয়ে ওপারে চাল পাচার করতেও দেখা যায় স্থানীয় বাসিন্দাকে। এক পর্যায়ে তাকে ধরে ফেললে পাচারের কথা অকপটে স্বীকার করেন তিনি। বিজিবি নিয়ে মায়ানমারের পার্টি লই সত্যি আছে, আমাদের কিছু করে না। তাকে গরু দেবো, 1000 টাকা দিছে, আমার খরচ টাকা দিছে, আমি চাল নিয়ে যাচ্ছি। সীমান্ত রক্ষী বাহিনী এদুন হাজার হাজার গরু আজ পারে কোনো বিদ্রোহী যদি কোনো মানুষ আইয়ে কোনো পার্টি যদি সারা দেশের বানানো মারামারি তারা দূরে বাজি এছাড়া গরু চলে নিবে না, দেশের গরু চলিব। স্থানীয়রা জানান ক্ষমতার পরিবর্তনে পাল্টে গেছে চোরা কারবারি চক্রের নিয়ন্ত্রণ। চোরাচালান সাময়িক কমলেও বর্তমানে ফিরেছে আগের চেহারায়। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে ধরা পড়ে খুব সামান্য মালামাল। মায়ানমার থেকে এই বাংলাদেশের মধ্যে অনেক চোরাচালান করতেছে, বিশেষ করে ওইখান থেকে গরু আনতেছে আর এখান থেকে ওষুধপত্র, চাউল এগুলা ওইখানে পাচার করতেছে। তাহলে বিজিবিরা তো সবসময় ডিউটিতে আছে, তাহলে ওরা কিভাবে চোরাচালানগুলো করতেছে? স্থানীয় এই নেতা যারা আছেন তারা হচ্ছে পুরো সিন্ডিকেটে কন্ট্রোল করে। তারা অনেক টাকা বিজিবিকে দিয়ে অনেক পরিমাণ টাকা দিয়ে বিজিবিকে কন্ট্যাক্ট করে এবং তার পরিবর্তে তারা মিয়ানমার থেকে গরু নিয়ে আসে। যদি জনপ্রতিনিধি বা রাজনীতির ব্যক্তিত্ব যারা জড়িত আছে অবৈধ গরু পাচারকারীর মধ্যে, তারা যদি ওইখান থেকে সরিয়ে আসে, প্রশাসন যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবে আমি মনে করি। নিত্যপণ্য ছাড়াও সিমেন্ট, ওষুধ, ইলেকট্রনিক্স মালামাল, প্রসাধনী সামগ্রী, কাপড় ও কম্বল পাচার হয় মিয়ানমারে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শুরুতে 60 কোটি টাকা ধরা হলেও ধাপে ধাপে প্রকল্প ব্যয় গিয়ে দাঁড়ায় 125 কোটি টাকাতে। কেবল নকশা করতে এই খরচ হয় 3.5 কোটি টাকা। এমনটা ঘটেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পে। রাজনৈতিক বিবেচনায় নেয়ার কারণে 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কাজী শাহেদের প্রতিবেদন। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প হাতে নেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এক দফা মেয়াদ বাড়ানোর পর 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও 2024 সালের নভেম্বরেও চলছে প্রথম ধাপের কাজ। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এমন বাস্তবতায় ৭১,৮১,৮২,০০০ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ বাতিল করেছে সরকার। এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আরডিএ। বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পটির দ্বিতীয় ফেজ ইতিমধ্যে সদস্য সরকার বাতিল করে দিয়ে আমাদেরকে বিজ্ঞাপনটি জানিয়ে দিয়েছেন। গত মাসে আমাদের এখানে সংস্থাপন সচিব মহোদয় সরজমিনে এসেছিলেন। তিনি স্থাপনাটি দেখেছেন এবং আমাদেরকে নিয়ে একটি বৈঠকে বসে পরামর্শ দিয়েছেন যেটি নাম পরিবর্তন সহ এটিকে কিভাবে রাজশাহীর মানুষের জন্য উপকারে লাগানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার। কর্তৃপক্ষের তথ্যমতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59,28,00,000 টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। শুরুতে 2019 সাল পর্যন্ত মেয়াদ ধরা হলেও অবকাঠামো নির্মাণই শুরু হয় 2020 সালে। মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1,44,00,000 টাকা নেয় পরামর্শক প্রতিষ্ঠান। জনমত যাচাই ছাড়া এমন প্রকল্প নেয় অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থ। এর দায় কে নেবে, এমন প্রশ্ন তুলেছেন নাগরিক নেতারা। এই প্রকল্প প্রায় এখন খরচ হয়ে গেছে 100 কোটি টাকা। এটা জনমত যাচাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এই যে মনে করেন এখন প্রকল্পটা বাতিল করে দিল, এর দায়ভার কে নেবে? তারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটির পুরোটাই অপচয়। এই স্কয়ারটি বিকল্পভাবে ব্যবহারের পরামর্শ তাদের। ইতিমধ্যে যে অনেক কোটি টাকা ব্যয় হলো, সেটার তাহলে কি দাঁড়াবে? সেটা আমি মনে করি এতগুলো টাকা ব্যয় করে যে স্থাপনাটা করা হলো, এটা একটা কি হিসেবে পড়ে থাকবে। আপনি বললেন যে মানে পড়ে থাকবে, এটা কোনো অযৌক্তিক বলে আমি মনে করি। বর্তমান সরকারকে চিন্তা করতে হবে এটি যাতে অন্য বিকল্প হিসেবে অন্য কোথাও ব্যবহার করা যায় কিনা, প্রকল্পের মাধ্যমে বা অন্য কোনো উদ্দেশ্য, যে কোনো হল রুম, কমিউনিটি সেন্টার বা কোনো মার্কেট, সিটি কর্পোরেশন আন্ডারে কোনো মার্কেট, যাতে এই টাকাটার অপচয় না হয়। অর্থের অপচয় রোধে প্রকল্পটি রাজশাহী স্কয়ার বা আরডিএ স্কয়ার নামে কাজে লাগাতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল ময়মনসিংহ 9 আসনের সাবেক সংসদ সদস্য তুহিনের প্রভাব খাটিয়ে বিভিন্ন অফিসে নিজেকে এমপি পরিচয় দিয়ে কর্মকর্তাদের করতেন নাস্তানাবুদ। তাঁর ভয়ে তটস্থ থাকত সবাই। নগরীর কেরামত আলী শাহ মাজারের জায়গা নামমাত্র মূল্যে কিনে নির্মাণ করা হয় 9 তলা ভবন। সহকর্মী ইলিয়াস আহমেদের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব, জানাচ্ছেন সালমা জাহান। শিক্ষক নামধারী জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল, ক্ষমতার প্রভাব খাটানোই যার নেশা। গেল পর্বে দেখা যায় নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনারুল আবেদিন খান তুহিনের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে চালান নানা অপকর্ম। তার শকুনি দৃষ্টি পড়ে ময়মনসিংহ নগরীর শানকিপাড়া এলাকায় কেরামত আলী শাহ মাজারের জায়গায়। নামমাত্র মূল্যে জমি কিনে নির্মাণ করে বিলাসবহুল ভবন। এর জায়গাটুক উজ্জ্বল ও শোকত তারা এমপির একটা প্রভাব খাটায়া আর কি আমাদের এই জিনিসটি বন্ধ করছে। মাতবর আছে, একর আঙ্গুর মাতবর আছে, তার এই টলে এটা এমনি কি করে বেচছে আমরা একটু জানিও না। ওই কোনো রকমের মাছ আনতে যাচ্ছে, আমি একটু সমার দিয়েছিলাম যে মাছ আনতে যাচ্ছে কোনো রকমের লোকজন এই রাস্তার মধ্যে অনুষ্ঠান করে। ভূমিদস্যু উজ্জ্বল এখানেই থেমে থাকেনি। অর্থলিপ্সু নজর পড়ে বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়ন বাজেটেও। গেল 5 বছরে জোট চুরি করে হাতিয়েছেন লাখ লাখ টাকা। এই নান্দাইলের 90টা স্কুলে সরকারিভাবে বাজেট এসেছিল 2 লক্ষ টাকা করে, প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো সে আত্মসাৎ করে ফেলেছে। আমরা সেই টাকাটুকু পাইনি। মন্ত্রী মহোদয় আসছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী, ওনার ইয়েতে বিভিন্ন স্কুল থেকে 3,000 টাকা করে টাকা দিচ্ছে। এমনকি ক্ষমতার দাপট দেখিয়ে নাজেহাল করতেন অন্য শিক্ষকদেরও। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিজেকে এমপি দাবি করে দাবিয়ে রাখতেন নিরীহ কর্মকর্তাদের। 14 সনে যখন জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি স্যার মানে উনি নির্বাচিত হইলেন আর কি, এরপর থেকে উনি মানে ওই এমপি মহোদয়ের ছত্রছায়ায় ওনার নাম ভাঙিয়ে শিক্ষা অফিস বা আমাদের ইউআরসি বা শিক্ষকদের যে বিভিন্ন মানে বিষয়গুলি সে খুব হস্তক্ষেপ করতো আর কি। উনি কথায় আগের যে এমপি মহোদয় ছিল ওনার দোহাই দিত। উনি নিজে অনেক সময় বলতো যে আমি এমপি,
এসব অভিযোগের বিষয়ে তার অবস্থান জানতে চাইলে অভিযুক্ত উজ্জ্বল এসব ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। বাড়িতে করছি 1 কোটি 30 টাকা খন্ড ছিল 1 কোটি 20 আর খন্ড 1.5 কোটি টাকা লোন বাপের 30 টাকা লোন দিচ্ছি বাপের পেনশন পাইছে 7 টাকা বাড়ি দিচ্ছি তা কত লাগে বাড়ি করতে। অভিযোগ তদন্ত সাপেক্ষে উজ্জ্বলকে শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। লেবাননের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে চলা এক পরামর্শ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় একটি বিশ্বস্ত সূত্র। যদিও চুক্তির কিছু বিষয়ে এখনও মতানৈক্য রয়েছে। নাসরিন আক্তারের রিপোর্ট। সোমবার মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের তেল আবিব। একযোগে 3 শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতেও এদিন হামলা চালায় ইসরায়েল হিজবুল্লাহর এ পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে নেতানিয়াহু। সিএনএন-এর এক পোস্টে এমন দাবি করা হয়। যদিও চুক্তির কিছু বিষয়ে এখনও কিছু মতানৈক্য রয়েছে, যেগুলো সোমবার লেবাননের সরকারের কাছে পাঠানো হবে বলে জানায় একটি সূত্র। কয়েকটি সূত্রের দাবি, সব ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত এ চুক্তি চূড়ান্ত হবে না। চুক্তিটি অনুমোদনে প্রয়োজন হবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে এভাবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে এ আলোচনা ফলপ্রসূ নাও হতে পারে। আমেরিকার মধ্যস্থতায় করা যুদ্ধবিরতির এ প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিকে এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস হোচস্টেইন বৈরুত সফরে যান। এ সময় তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত দল দুটির উপর নির্ভর করছে। তিনি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও সংসদ স্পিকার নাবিহ বেরির সাথে সাক্ষাৎ করেন। এ সময় চুক্তির ছোট ফাঁকগুলো দূর করতে কার্যকর একটি আলোচনা হয়েছে বলেও জানান। পরে বুধবার নেতানিয়াহু সরকারের সাথে আলোচনার জন্য ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেন। সিএনএন-এর এক বিশ্লেষকের দাবি, শনিবার ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে কথা বলেন হোচস্টেইন। এ সময় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ইতিবাচক সাড়া না দিলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়াবে বলে জানান তিনি। গত বছর 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF, যা রূপ নেয় ইসরায়েল লেবানন যুদ্ধে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। অ্যান্টিগা টেস্টে চতুর্থ দিনের শেষে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন 225 রান, হাতে রয়েছে 3 উইকেট। তাসকিনের দারুণ বোলিংয়ে ক্যারিবিওরা দ্বিতীয় ইনিংসে অল আউট 152 রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। রিফাত আঞ্জুমের রিপোর্ট। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে থেকে 1 উইকেট হাতে থাকার পরও বাংলাদেশের ইনিংস ঘোষণা। এরপর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলার পরও টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত পরাজয়ের প্রহর গুনছে মিরাজ বাহিনী। চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাইকেল লুইস আর কেসি কার্টির উইকেট তুলে নেন তাসকিন। ব্রাথওয়েটের উইকেট শরীফুল তুলে নিলে 39 রানে 3 উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে 50 রানে জুটি গড়েন কাভিম হজ ও অ্যাথানাজে। দ্বিতীয় সেশনে হজের উইকেট তাসকিন ও অ্যাথানাজের উইকেট মিরাজ তুলে নেন। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিয়েভস তাসকিনের বলে বোল্ড হলে 96 রানে 6 উইকেট হারায় স্বাগতিকরা। আর সামার জোসেফকে ফিরিয়ে টেস্টে প্রথমবারের মতো 5 উইকেট নেয়ার কৃতিত্ব গড়েন তাসকিন। চাপ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 152 রানে। তাসকিন 6টি, মিরাজ 2টি এবং শরীফুল ও তাইজুল 1টি করে উইকেট নেন। 334 রানের টার্গেটে তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার পুরনো গল্প। স্কোরবোর্ডে 23 রান যোগ করতেই একে একে প্যাভিলিয়নে ফেরত যান জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও মুমিনুল হক। মিরাজ লিটন পঞ্চম উইকেটে 36 রান যোগ করেন। লিটন 18 বলে 22 রান করে দলীয় 59 রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। মিরাজ ও জাকের ষষ্ঠ উইকেট জুটিতে আরও 43 রান যোগ করেন। মিরাজ 45 রান করে আউট হলে ভাঙে এই জুটি।
দিনের শেষ দিকে এসে তাইজুলও আউট হলে 108 রানে 7 উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিম কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ড্যামরা যাত্রাবাড়ি। মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাট, আহত শতাধিক, 8,000 জনের বিরুদ্ধে মামলা। শিক্ষার্থীদের সংঘর্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ, এক মঞ্চে 19 ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সংহতি পালনের ঘোষণা। বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। মৎস্য অধিদপ্তরের প্রকল্পের নামে হাজার কোটি টাকা লোপাট, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর পক্ষেই সাফাই মহাপরিচালক জিল্লুরের। দুর্নীতির অভিশাপে পুড়ছে বেবিচক, এখনো অভিযুক্তদের দখলে গুরুত্বপূর্ণ চেয়ার, ধীর গতিতে চলছে সংস্কার দাবি চেয়ারম্যানের। রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পে নকশাতেই খরচ 3.5 কোটি টাকা, রাজনৈতিক বিবেচনায় খরচ বাড়ানোয় 72 কোটি টাকা বরাদ্দ বাতিল। এবং লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে নীতিগতভাবে সম্মত ইসরায়েল, পরামর্শ সভায় সিদ্ধান্ত নেতানিয়াহুর, দাবি সিএনএনের। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।